শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচপীর ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল ওয়াহাব, প্রভাষক ইতিহাস বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের বিষয়বস্তু হলো শিল্প বিপ্লব। প্রথম হলো আজকে আলোচনার বিষয়বস্তু হলো শিল্প বিপ্লব। প্রথমে আমরা জানি যে শিল্প বিপ্লব কি। সাধারণ অর্থে বিপ্লব বলতে আমরা কোনো দেশের সরকারকে উৎখাত করার চেষ্টাকেই বুঝিয়ে থাকি। এরূপ বিপ্লবকে রাজনৈতিক বিপ্লব বলা হয়। প্রকৃতপক্ষে বিপ্লব কেবল রাজনৈতিক হয় না, বরং অনেক রকমের হতে পারে বিপ্লব। নানা অনুকূল পরিবেশ ইংল্যান্ডে বিদ্যমান থাকায় অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে শিল্পে যে বিরাট পরিবর্তন সূচিত হয়েছিল তাকে শিল্প বিপ্লব বলা হয়। মূলত ব্রিটেনের শিল্প ও কৃষি জীবনে যে প্রক্রিয়া বৈপ্লবিক পরিবর্তন আনে তাকে শিল্প বিপ্লব নামে অভিহিত করা যায়। ঐতিহাসিক, অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানীরা বিষয়টিকে তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গিতে দেখে সেরকমই সংজ্ঞা প্রদান করেছেন। যেমন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন উৎপাদনের যে ব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা পুরোপুরি গড়ে উঠেছিল তাকেই শিল্প বিপ্লব বলেছেন। তারপর হস্তচালিত যন্ত্রের পরিবর্তে পুরোপুরিভাবে যন্ত্রের সাহায্যে উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তনই হলো শিল্প বিপ্লব। মানুষের স্থবির মেধা ও মননের পরিবর্তে প্রগতিশীল মেধা ও মননের বহিঃপ্রকাশ সপ্তদশ ও অষ্টাদশ শতকে শিল্প বিপ্লবের মাধ্যমে পরিস্ফুটিত হয়। বলা যায় শিল্প বিপ্লবের শিল্পায়নের পদার্পণই শিল্প বিপ্লবের মূল ভিত্তি। এখন আমরা শিল্প বিপ্লবের পূর্বে আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব। তার মানে শিল্প বিপ্লবের পূর্ববর্তী যুগে কি হয়েছিল সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। অধিকাংশ ঐতিহাসিক শিল্প বিপ্লবের সূচনাকাল 1730 বা 1740 খ্রিস্টাব্দের কথা উল্লেখ করেছেন। কাজেই ষোড়শ, সপ্তদশ ও অষ্টাদশ শতকের প্রথমার্ধেই হবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পূর্ববর্তী অবস্থার আলোচ্য বিষয়। এই ক্ষেত্রে আমরা প্রথমে আসব টিউডর যুগের পূর্ববর্তী অবস্থা। সপ্তম হেনরির রাজত্ব লাভের পূর্বক্ষণে ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থা দুর্দশার চরমে পৌঁছেছিল। এ সময় রাজশক্তি বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছিল। মধ্যযুগে কৃষিতে ম্যানর পদ্ধতি ছিল। এক বা একাধিক গ্রাম নিয়ে একটি ম্যানর গঠিত হয়েছিল। জীবজন্তুর হাত থেকে রক্ষার জন্য ম্যানরের চারিদিকে বেড়া দেওয়া হতো। বেড়াই ছিল ম্যানরের সীমানা নির্ণয়ের মাপকাঠি। একজন জমিদার বা লর্ড কর্তৃক ম্যানরের প্রশাসন পরিচালিত হতো। ম্যানরের চাষিরা ছিল ভূমিদাস। তাদের ইচ্ছার কোনো স্বাধীনতা ছিল না। মূলত ম্যানর পদ্ধতি ছিল ফিউডাল সমাজতন্ত্রের মূল ভিত্তি। ফিউডাল সমাজতন্ত্রের অত্যাচারে জনসাধারণের দুর্ভোগের সীমা ছিল না। রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকটকে প্রকট করে তুলেছিল। টিউডার স্বেচ্ছাতন্ত্র দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে ইংল্যান্ডকে একটি দলীয় নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে ফিরিয়ে আনে। টিউডর বংশের প্রারম্ভ ইংল্যান্ডের ইতিহাসে এক নবযুগের সূচনা করে। তারপরে টিউডর যুগের অবস্থা, টিউডর যুগের পূর্ববর্তী অবস্থার পরে আমরা আসছি টিউডর যুগের অবস্থা।
1485 থেকে 1603 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1485 থেকে 3 খ্রিস্টাব্দ, 1603 খ্রিস্টাব্দ পর্যন্ত ফিউডাল সামন্তগণের পরস্পর আত্মঘাতী গৃহযুদ্ধের ফলে সামন্ত শক্তির পতন হয় এবং রাজশক্তির উদ্ভব হয়। রেনেসাঁ মানুষকে মধ্যযুগীয় সংকীর্ণতা থেকে মুক্তি দেয়। ভৌগোলিক আবিষ্কারের ফলে বাণিজ্য এবং উপনিবেশ বিস্তারের পথ সুগম হয়। ইংল্যান্ডের নৌশক্তির শ্রেষ্ঠত্ব টিউডর যুগেই রচিত হয়। সামন্ত শক্তির অবলুপ্তির ফলে সমাজে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়। রাজশক্তি মধ্যবিত্ত শ্রেণীকে প্রাধান্য দিতে থাকে, ফলে এদের নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় সমাজে ইংল্যান্ডের আধিপত্য ও মর্যাদা টিউডর যুগে যথেষ্ট বৃদ্ধি পায়। তারপরে আসছে স্টুয়ার্ট যুগের অবস্থা। এটা হলো 1603 থেকে 1714 খ্রিস্টাব্দের মধ্যেকার সময়ে এই স্টুয়ার্ট যুগের কি অবস্থা ছিল সেটা নিয়ে আলোচনা করব এখন। স্টুয়ার্ট যুগের ইংল্যান্ডের জনসংখ্যা ছিল 50-60 লাখ। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে পতিত জমিতে চাষাবাদ বিস্তৃত হয়। এ যুগে ইংল্যান্ডের অধিবাসীদের 3 শ্রেণীতে ভাগ করা যায়। 1 নম্বর অভিজাত শ্রেণী, 2 নম্বর মধ্যবিত্ত শ্রেণী, তৃতীয় হলো কৃষক শ্রেণী। অভিজাত শ্রেণী বিলাসবহুল জীবনযাপন করত। পল্লীবাসীদের অধিকাংশই ছিল দরিদ্র। তারা সমাজে নিম্ন স্তরে পতিত ছিল। তাদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর ছিল। এ যুগে দরিদ্র, বেকার ও ভবঘুরের সংখ্যা বৃদ্ধি পায়, এক মারাত্মক সামাজিক সমস্যা সৃষ্টি করেছিল। এ সমস্যার সমাধানকল্পে রানী এলিজাবেথ দরিদ্র আইন প্রণয়ন করেন এবং পল্লীবাসীর দুর্দশা লাঘবের চেষ্টা করেন। স্টুয়ার্ট যুগে দ্বিতীয় চার্লসের রাজত্বকালে অধিবাসীদের নৈতিক জীবনে যথেষ্ট অবনতি ঘটে। পিউরিটান শাসন আমলে অধিবাসীদের দৈনন্দিন জীবনে কঠোর বিধিনিষেধ আরোপ করে নৈতিক মান উন্নত করার চেষ্টা করা হয়। এটা হলো স্টুয়ার্ট যুগের অবস্থা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা প্রাক বিপ্লব ইংল্যান্ডের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব। শিল্প বিপ্লবের প্রাক পটভূমিকা তৈরিতে হ্যানোভারের রাজা প্রথম জর্জের প্রধানমন্ত্রী ওয়ালপল এবং দ্বিতীয় জর্জের প্রধানমন্ত্রী পিটের ভূমিকা অগ্রগণ্য। মূলত কৃষি বিপ্লব, যা শিল্প বিপ্লবের পূর্বধাপ, তাদের শাসনামলেই সংঘটিত হয়। প্রাক বিপ্লব যুগে শিল্প উৎপাদন ছিল একান্তই প্রকৃতি ও মানুষের দৈহিক শ্রমের উপর নির্ভরশীল। অষ্টাদশ শতকের শেষ দিকে খরস্রোতা নদীর স্রোতের সাহায্যে অথবা তীব্র বায়ুপ্রবাহের দ্বারা চাকা ঘুরিয়ে শিল্পদ্রব্য তৈরির জন্য যন্ত্র চালু হয়। এই উৎপাদন ব্যবস্থায় শিল্পদ্রব্যের উৎপাদন ছিল সীমাবদ্ধ, প্রকৃতির খেয়ালের উপর নির্ভরশীল। জলস্রোতের সুবিধা বছরের সব সময় পাওয়া যেত না। দৈহিক শ্রমও ছিল সীমাবদ্ধ। দুর্ভিক্ষ, মহামারী দেখা দিলে শ্রমিকদের সরবরাহে ভাটা পড়ত। তারপরে আমরা এইসব নিয়ে আলোচনা করা পরবর্তীতে আসতে কৃষি ব্যবস্থা ছিল সামন্ততান্ত্রিক। কৃষিভূমিগুলো ছিল ছড়ানো এবং অবিন্যস্ত, যা সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হতো। কৃষি ও পশুপালনে নূতন পদ্ধতি চালু করার জন্য আর্থার ইয়ং নামে একজন কৃষি বিশেষজ্ঞ ইংল্যান্ডের সর্বত্র প্রচারণা চালান, যার ফলে কৃষকেরা সনাতন পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ আরম্ভ করে। 1600 শতকের কৃষির বেড়া আন্দোলন কৃষি বিপ্লবের ভিত্তি স্থাপন করে, যা শিল্পক্ষেত্রে পরিবর্তনের ব্যাপারে সহায়ক হয়।
অষ্টাদশ শতকের মধ্যভাগে ইংল্যান্ডের সর্বপ্রথম বস্ত্রশিল্পের যন্ত্র আবিষ্কার হয়, কিন্তু অবিরামভাবে যন্ত্রগুলো চালানোর ব্যবস্থা ছিল না। এ সমস্যা দূর করার জন্য জেমস ওয়াট 1769 খ্রিস্টাব্দে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। ফলে শিল্পজ উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায়। কোনো সমাজে উৎপাদনের ক্ষেত্রে নিম্নলিখিত কয়েকটি পরিবর্তন দেখা দিলে শিল্প বিপ্লব ঘটেছে বলে ধরে নেওয়া যায়। এই পরিবর্তনগুলো হলো যথাক্রমে, 1 নাম্বার আমরা বলতে পারি কুটির শিল্পের পরিবর্তে যন্ত্রচালিত পুঁজিবাদী শিল্পের বিকাশ। 2 নাম্বার উৎপাদিত পণ্য বাজারজাত করে মুনাফা লাভের ব্যবস্থা। 3 নাম্বার কারখানার শ্রমিক মজুরির সাহায্যে উৎপাদন ব্যবস্থা। পণ্য উৎপাদনের জন্য শ্রমিক ও কাঁচামাল সরবরাহের ব্যবস্থা করা। 5 নাম্বার মূলধন সরবরাহের জন্য অর্থনৈতিক সংস্থা অর্থাৎ ব্যাংক ব্যবস্থার চালু করা। 6 নাম্বার যন্ত্র চালনার জন্য বাষ্পের প্রয়োগ এবং পরিবহন ব্যবস্থার অগ্রগতি। এইসব জিনিস যখন একটি সমাজে প্রতিফলিত হয় তখন আমরা বলতে পারি ওই সমাজে শিল্প বিপ্লব ঘটেছে বলে আমরা ধরে নিতে পারি। এই আজকের আমরা এই আলোচনায় দিয়ে এখানে শেষ করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো এবং তোমরা এই আমাদের অনলাইন ক্লাসগুলো সবসময় ফলো করবে এবং তোমরা এর ফলে পরীক্ষায় ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।